আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি একটি মেয়ের সাথে ঘটা। জানি না ঘটনাটি কেমন লাগবে আপনাদের। মার্ক আপনাদেরকে আজ এমন একটি ঘটনা শোনাবে যেটি অত্যন্ত হৃদয় বিতারক বলতে পারেন। আরেকটা কথা বলে নেই, মার্কের আজকের এই ঘটনায় আপনারা ঘটে যাওয়া ব্যক্তি অর্থাৎ ভিকটিমের কোনো নাম প্রকাশ করতে অনিচ্ছুক বিধায় আমরা তার নামটি প্রকাশ করব না বা নামটি আপনাদেরকে শোনাবো না। তো আসুন আর দেরি না করে চলে যাই ঘটে যাওয়া ঘটনার দিকে। আমি একজন স্টুডেন্ট। আমি ডিগ্রি ৩য় বর্ষের ছাত্রী। তো আমার বাসা হয়েছে ঢাকাতে, শুধু বিভাগটা ঢাকা আর ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। তো আমার গল্পটা অনেক হার্ডলি হবে, আমি শেয়ার করতে যাচ্ছি। 2020 সালের শেষের দিকে আমার একটা ছেলের সাথে ফেসবুকে পরিচয় হয়। শুধুই পরিচয়, তার সাথে তখন কোনো কথাবার্তা হতো না। তার সাথে শুধু আমার অ্যাড ছিল। সে প্রবাসে ছিল, সৌদি আরবে থাকতো। তারপর থেকে তার সাথে আমার একটু একটু কথা হয়। সেও আমাকে চিনতো না, আমিও তাকে চিনতাম না। শুধু মেসেঞ্জারে হাই হ্যালোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারপর আস্তে 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 তার সাথে আমার টুকটাক কথা হয়। কথা হওয়ার পর তার সাথে আমার এক পর্যায়ে একটু ভালো লাগার সৃষ্টি হয়ে যায়। তারপর এক পর্যায়ে রিলেশনে জড়ায় পড়ি আমরা দুইজন। পরবর্তীতে ওই ওদের বাড়ির সবার সাথে আমাকে পরিচয় করাই দেয়। ওদের বাড়ির সবাই আমার সাথে ফোনে কথা বলতো। ওর বাসা ছিল নোয়াখালীতে। তো আমাদের এখান থেকে অনেক দূরত্ব ছিল। আমরা ফেসবুকে মেসেঞ্জারে অনেক সময় কথা বলতাম। আমি ওর জন্য অপেক্ষা করতাম, ও ডিউটি শেষ করে আসলে আমার সাথে কথা বলতো। এক পর্যায়ে আমি ওকে অনেক ভালোবেসে ফেলি, অনেক। সে ভালোবাসার মানে আমি বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না আমি তাকে কেমন ভালোবাসতাম। তো ওইখানে ওদের এলাকার একটা ছেলে ছিল, তো ও মামা বলে ডাকতো। তো সেই মামার সাথে আমি যোগাযোগ করে কথা বলি তার জন্য, বাইরের দেশে কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য। তো আমি তার জন্য কিছু কেনাকাটা করে পাঠাই বাইরের দেশে। বেশ কিছুই কেনাকাটা করি, প্রায় 20-22 হাজার টাকার মতো কেনাকাটা করে পাঠাই। পরবর্তীতে আবারও পাঠাইছিলাম, সেগুলা সে পায় নাই, তার পর্যন্ত পৌঁছায় নাই এখনো। রিলেশনের প্রায় 1-1.5 মাসের মধ্যেই আমার সাথে এত কিছু হয়ে যায়। তারপর সে তার একটা অতীতের রিলেশনশিপের কথা বলে, যে তার সাথে একটা মেয়ের সাথে রিলেশন ছিল, সেটা তার ওই থানাতেই ছিল, কিন্তু ওই মেয়েটার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। তো সেটা যেহেতু ব্রেকআপ হয়ে গেছে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমি কখনোই সেটা নিয়ে কোনো কিছুই বলতাম না। ও বলতো যে ও ওই মেয়ের সাথে কথা বলে না, তো ওই মেয়ের সাথে তার কোনো রকমের কোনো সম্পর্ক আর নাই। আমি সেটাই বিশ্বাস করতাম। কিন্তু ও যে ওই মেয়ের সাথেও কথা রানিং রাখতো, আমার সাথেও কথা বলতো, এটা আমি কখনোই জানতাম না। এইভাবে চলতে থাকলো দিন, আমাদের দিন, ভালোবাসার রঙিন দিনগুলা আস্তে আস্তে পার হতে শুরু করলো। এদিকে ওর পরিবাররা সবাই আমার সাথে কথা বলে, সারাদিনে 2-3 বার করে ফোন দেয়, খোঁজ খবর নেয় আমি কেমন আছি, কি সব কিছু জানতে চায়, শুনতে চায়। পরে ওর আম্মার সাথে আমার একটু ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। ওর মা আমাকে ছেলের বউর মতোই প্রাধান্য দেয়। আমার বাবা ছিল মোটামুটি উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমাদের পরিবারটা খুব শৌখিন ছিল। আমরা কোনো কিছু চাইলে আমার পরিবার থেকে কখনোই না করতো না। আমার আব্বা আম্মা দুইজনেই চাকরি করতো। তো আমাদের বাসায়ও কেউ থাকতো না, আমি একাই থাকতাম। দুইজনেই চাকরি করতো, সেই ক্ষেত্রে প্রায় সময় আমি একাই থাকতাম। আমরা একটা থানা শহরে থাকি, সেইখানে সারাদিন আমার একা একাই সময় কাটতো। আর আমি যে ফোনে কথা বলতাম, সেভাবে আমার দিন পার হতো।
আর ও অনেক ভালো ছিল, আমি এখনো বলবো অনেক ভালো। ও মানুষ হিসাবে অনেকটাই ভালো, আমাকে অনেক ভালোবাসতো। আমি বিশ্বাস করতাম যে ও আমাকে অনেক ভালোবাসতো। এভাবে চলতে চলতে অনেক দিন চলে গেল। ও মাঝে মাঝে বাইরের দেশে থাকে, মাঝে মাঝে ওর সব কিছু বন্ধ করে দেয়, ফোন বন্ধ করে রাখে। আমি পাগলের মতো কান্না করি, ওর বন্ধুদের কাছে খোঁজ নেই, ওর পরিবারের কাছে খোঁজ নেই। আমি মানে হাউমাউ করে কান্না করতাম যে ওর যদি ফোন বন্ধ থাকতো, অস্থির হয়ে যাইতাম। সেটাই হয়তো ছিল ওদের দুর্বলতা, যে আমি ওর জন্য এতটা পাগল, ওর পরিবারের জন্য এতটা পাগল। আমি দেখতে তেমনটা সুন্দর না, দেখতে এরকম সৌন্দর্যের অধিকারী না। ও সেটা জানতো এবং বুঝতো। আর বুঝে আমাকে, আমি বুঝতাম যে ও আমাকে হয়তো চেহারার দিক দিয়ে পছন্দ করে না, কিন্তু সরাসরিভাবে আমার কখনোই বলতো না যে তোমাকে আমার ভালো লাগে না। এটা কখনোই আমাকে বোঝাইতো না। তো ওর জন্য আমি অনেক করছি। আমি ওর জন্য জীবনে যেটা না করা যায় আমি সেটাও করছি। আমার স্বাস্থ্য একটু বেশি দেখে সে আমাকে জিম করতে বাধ্য করে। আমি পর্দা করে চলতাম, তারপরে ওর জন্য আমি জিম করছিলাম 3 মাস। তারপরে আমি ডায়েট করছি 9টা মাস। আমি কোনো কিছু না খাইয়া থাকছি, যেটা খেতে বলছি সেটাই খাইছি। মানে এক কথায় ধরতে গেলে সে যদি বলতো যে দিনের রাত, রাতের দিন, আমি সেটাই বিশ্বাস করতাম। ওরে আমি এত পরিমাণ ভালোবাসছি যেটা আসলে আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না। তারপরে এর মাঝে আমি একদিন ওর সাথে, আমার আব্বার সাথে কথা বলাই দেই। তো আমার আব্বা প্রবাসী ছেলে পছন্দ করে না। পরে আমি একটু কান্নাকাটি করি, জোর জবরদস্তি করি। পরে আমার আব্বা কথা বলতে রাজি হয়। কথা বলে যে তুমি, আচ্ছা ঠিক আছে, তুমি দেশে আসো, দেশে আসার পর কি হয় সেটা দেখা যাবে নি। আমার আব্বা এই বিষয়টা মানে হালকা একটু মেনে নিছিল। তাছাড়া আমার পরিবারের কেউ, আমার ভাই বোন, আমার মা, কেউ রাজি ছিল না ওর সাথে সম্পর্কটা আমি কন্টিনিউ করি। আমার ওরে খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। ও যেটাই করতো আমার সব কিছুই ভালো লাগতো। আমি মুগ্ধ হয়ে দেখতাম ওর সব কিছু। ভিডিও কলে কথা বলতাম, তখন অসংখ্যবার বলেছি যে তোমাকে আমার অনেক ভালো লাগে। কেন ওকে আমার এত ভালো লাগে জানি না। আমি লাইফে, আমার এটাই ফার্স্ট রিলেশন ছিল এবং কি লাস্ট। আমি কখনোই কারো প্রেমে পড়ি নাই কোনোদিন। শুধু ওর মায়ায় আমি এমনভাবে আটকে গেছিলাম যেটা আসলে মানুষ এতটা বোকা হয় না, আমি যতটা বোকা। তারপরেও চলতে থাকলো দিন। এদিকে আমি ওকে দেশে আসতে বলি, সেও আসার জন্য পাগল হয়ে গেল। দেশে এসে আমাকে বিয়ে করবে, আমাকে প্রতিশ্রুতি দিল। তারপরে ওর ভিসার সমস্যা ছিল, তার কাছে কোনো টাকা ছিল না। আমাকে বলছিল যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে আসব। তো 2022 সালের কয় তারিখে আমার ঠিক মনে নাই, তবে সালটা মনে আছে 2022 সালের। তখন আমাকে বলল যে ও দেশে আসবে, তো ওর বিমান ভাড়ার যদি কোনো টাকা আমি ম্যানেজ করে দিতে পারতাম। তারপরে আমি অনেক কষ্ট করে আমার এলাকার একটা রিলেটিভের দ্বারা আমি এনজিও প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা লোন তুলি। সেটা ওকে আমি জানতে দিই না। লোন তোলার পরে সেই টাকা ওর ডাচ বাংলা অ্যাকাউন্টে আমি পাঠাই দিই, ওর বিমানের খরচ। আমার জন্য, আমার বিয়ে শাদির জন্য টাকা খরচ হবে দেখে আমার পরিবার ব্যাংকে কিছু টাকা রাখতে চায়, ব্যাংকে অ্যাকাউন্ট করে। তো সেই টাকা থেকেও আমি টাকা কিছু খরচ করে ফেলি। পরে আমি এই বিষয়টা আমার পরিবারের সাথে যে টাকা নিয়ে সমস্যাটা হয়েছে সেটা আমি ওর কাছে জানাই বলি যে আমি 20,000 টাকা আব্বার এখান থেকে আমি টাকা নিয়ে খরচ করে ফেলছি, তো টাকাটা আমি ওইখানে জমা করতে পারতেছি না। পরবর্তীতে ও আমাকে ওই বাইরের দেশ থেকে 11,500 টাকা আমাকে বিকাশ করে পাঠাইছিল। এটাই ওর দেওয়া আমার কাছে ফার্স্ট এবং লাস্ট গিফট। ও আমার 11,500 টাকা পাঠাইছিল, এটাই।
তারপরে আমার অ্যাকাউন্টে ওই 5 লাখ টাকা রেখে দেয় আমার আব্বা। তো ওইখানে আমার নাম দিয়ে রাখা, সেটা আমি ওদের পরিবারে, ওদের মা, ওদের সাথে শেয়ার করি কথাগুলা শেয়ার করি। এদিকে ওর আসারও সময় হয়ে গেছে, আমি তো বিমানের খরচ পাঠাই দিছি, আসবে, শুধু ডেট পড়ার বাকি। তারপরে ও সেপ্টেম্বরের 20 তারিখে দেশে আসলো। দেশে আসার পর সেপ্টেম্বরের 23 তারিখ আমাদের এখানে আসলো আমার সাথে দেখা করতে। তো ওর সাথে আমার দেখা সাক্ষাৎ হলো। ও 7 দিন ছিল, রাতে হোটেলে থাকতো, দিনের বেলা সারাদিন আমরা ঘুরতাম ওই এক এক জায়গায়, রেস্টুরেন্ট, পার্ক, এরকম করে সারাদিন ঘুরতাম। ও তখন বলছিল যে আমাকে ওর পছন্দ হয়েছে, আমি তোকে ভালোই বাসি। ও সেদিন আমার হাত ধরে ওর লাইফের অনেক কথাই শেয়ার করছিল। তারপরে ও চলে গেল 7 দিন থাকার পরে, আবার 7 দিন ওর বাড়িতে থাকলো। 7 দিন থেকে আবার আসলো এখানে, আবার আমাদের এখানে আসলো। আসার পরে ও 1 দিন ছিল, 2 দিন ছিল। 2 দিন থাকার পরে ও যখন চলে যাচ্ছে তখন বলতেছিল যে ওর একটা ফোন ছিল, ওর ফোনটা নষ্ট হয়ে গেছে, ওর ফোনটা কাজ করে না। তখন আমার এই চিন্তা হলো যে ওকে তো একটা ফোন দেওয়া লাগে। তো আমার তখন আর কোনো ওয়ে ছিল না। আমার নূপুর ছিল পায়ের, তারপরে আমার হাতের রিং ছিল, আর কানের দুল ছিল। সব কিছু মিলা আমি বিক্রি করছিলাম, 27,000 টাকা হয়েছিল। ওই 27,000 টাকা ওরে সেকেন্ড বার আসার সময় ওর হাতে আমি তুলে দিই যে ওর একটা মোবাইল কেনার জন্য। টাকাটা নিয়ে ওর ওই দেশ থেকে, ওদের গ্রাম থেকে ও ফোনটা কেনার পরে আমি বুঝতে পারি ও আমাকে রীতিমতো ইগনোর করতেছে। কারণ বাইরে দেশে থাকা অবস্থায় ও আমাকে যতটা প্রাধান্য দিত, তারপর থেকে আস্তে আস্তে ও আমাকে অবহেলা করা শুরু করে। আমি ফোন দিলে রিসিভ করতো না, ফোন কাইটা দিত। বারবার ফোন দিলে বিরক্ত হতো, বলতে তো ফোন দেওয়ার কি দরকার, তুই আমার এত ফোন দেশ কেন, এত কথা বলতে হবে কেন, আমার কথা বলতে ভালো লাগে না। আমি ওকে প্রচুর ভয় পাইতাম। আসলে এটা ভয় না, ওকে আমি সম্মান করতাম, ভালোবাসার সম্মান যেটাকে বলে। আমি ওকে কখনোই অবিশ্বাস করি নাই, কোনো দিনও সন্দেহ ওর চোখে দেখি নাই। আমি শুধু ওর পরিবারের বলতাম যে আপনার ছেলে আমার সাথে এরকম করতেছে কেন, এত কিছুর পরেও এখন কথা বলতে চায় না। বলতো যে ধৈর্য ধর, ঠিক হয়ে যাবে, এরকম ছেলেরা হয়ই। তো ওর আম্মা আমাকে এক পর্যায়ে প্রেশার দিল যে এরপরে যখন আমার ছেলে যাবে তখন বিয়ে করায় রাখিস, না হলে কিন্তু আমার ছেলে তোকে বিয়ে করবে না। না করে দিছে। ওনাকে বাড়িতে বলে দিছিল যে ও আর আমাকে বিয়ে করতে চায় না, কিন্তু ওর পরিবার আমাকে মানে বিয়েতে রাজি ছিল, আমাদের বিয়েতে। তো সব কিছু ওর মাই করছিল। ওর মা এত প্রকারে আমার চাপ দিচ্ছিল আর ওর কাছে বলতে নিষেধ করছিল যে আমি যেন ওর কাছে না বলি যে ওর মা, ওদের পরিবার বিয়েতে রাজি। বলছিল তো তুই যেভাবে পারিস সেভাবেই এবার গেলে বিয়ে করাই দিবি। এদিকে ওর সাথে বিয়ে নিয়ে আমি বাড়িতে একটু ঝগড়া করি, বাড়িতে আমার পরিবারের সাথে। আমার পরিবার রাজি হচ্ছিল না বিয়ে করার জন্য। তারপরে আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আমার আব্বারে সদর হাসপাতালে নেওয়া হয়। আমি এই খবরটা ওদেরকে বলি। তখন ও আমাকে বলে যে আমার আব্বাকে দেখতে আসবে। তো আমার আব্বাকে যখন দেখতে আসে তখন আমার আব্বা এখানে ছিল না, আমার আব্বাকে তখন ঢাকাতে নিয়ে নেওয়া হয়েছে। তো ওর সাথে আর আমার আব্বার দেখা হয় নাই। তো ওর আম্মা যেহেতু আমাকে বারবার করে বলছিল, তখন ওরে আমি বললাম যে আসো আমরা বিয়ে করি। ও আমাকে একবারের জন্য না করে নাই যে আমাকে বিয়ে করবে না। আমরা একটা কাজে অফিসে যেয়ে বিয়ে করে নিলাম। বিয়েটা ছিল অক্টোবরের 13 তারিখ। আমাদের বিয়ে হইল, 2 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে হইল। তো কাজিয়ে তো 2 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করাবেই না, যে লাভ ম্যারেজ এটা 2 লাখ টাকা কাবিনে হয় না। কিন্তু সে বলল যে কোনো সমস্যা নাই, 2 লাখ টাকা কাবিনের। আমারে বলল তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি বললাম আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আমি জানি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তারপরে ওই 2 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে হয়ে গেল।
বিয়ে হওয়ার পর যেহেতু আমার পরিবার চাকরি করতো, আমাদের সারাদিন বাসা ফাঁকাই ছিল। আমরা বাসায় 1-2 ঘন্টা সময় কাটাইতাম, ও হোটেলেই থাকতো রাতের বেলা, সারাদিন ঘোরাফেরা করতাম। এভাবে কেটে গেল 10-12 দিন। ও 10-12 দিন আমাদের এইখানেই ছিল। তারপরে যখন ওদের বাড়িতে চলে যাওয়ার পর আমার সাথে আগের মতোই আবার কথা বলতে চায় না, আবারও ইগনোর করা শুরু করে। আমি ওকে বারবার জিজ্ঞাসা করি, তোমার কি হয়েছে, তুমি আমার সাথে এমন করো কেন? তার একটাই কথা, তার কথা বলতে ভালো লাগে না, তার এসব একদমই ভালো লাগে না। তারপরে আমি অনেক রিকোয়েস্ট করি, তোমার কি হয়েছে? তারপরেও আমাকে বলে যে আমি কয়দিন পরে তোমাদের ওইখানে আসতেছি। তারপরে এখানে আসার পরে বলে যে করছে, আগে ওই রিলেশনটা ছিল ওদের ওদের কাছাকাছি, ওই মেয়ের সাথে সে এখনো কথা বলে, সে ওই মেয়েকে এখনো ভালোবাসে, সে ওই মেয়েকে ভুলতে পারতেছে না, সে ওই মেয়ের সাথে রিলেশনটা কন্টিনিউ রাখবে। আমাকে বলে যে ওই মেয়েকে আমি বিয়ে করব না, কিন্তু ওই মেয়ের সাথে আমার কথাবার্তা হবে, কারণ ওই মেয়ে আমার সাথে কথা না বললে থাকতে পারবে না, ওই মেয়ে মারা যাবে। এটা শুনে আমি কি বলবো তখন বুঝতে পারি না। আমার মাথায় যেন আকাশ, কিন্তু স্তব্ধ হয়ে যাচ্ছিলাম। ও আমারে বলতেছে যে প্রয়োজনে যদি তুমি আমার লাইফে না থাকো সেটা আমি সহ্য করতে পারবো, কিন্তু ওরে আমি ভুলতে পারবো না, ওরে আমি ছাড়তে পারবো না। ওই মেয়েটার কথা এভাবে বলে যে সে আমার কলিজা, ওরে যদি ভুলানোর চেষ্টা করো তাহলে আমাকে ভিতর থেকে আমার সব কিছু বের করে ফেলে দাও, তারপরে ওকে আমি ভুলতে পারবো না। তো একটা স্ত্রী হয়ে একটা হাজব্যান্ডের এরকম কিছু কেমনে মানুষ সহ্য করে? আমিও পারি নাই সহ্য করতে। এখন আমি পারি নাই, আমি অনেক কান্নাকাটি করছি, ওর পা জড়াই ধরছি, ওকে আমি বলছি যেগুলা তুমি বইলো না, তুমি আমাকে কিভাবে ছাড়তে চাও, আমি সব কিছু ত্যাগ করে, আমি এত কিছু কইরা আমি তোমাকে বিয়ে করলাম, তারপরেও তুমি এখন আমাকে কিভাবে করো? আমি কান্না করি, সে আমাকে বলে যে আমি নাকি নাটক করি। আমি কান্না করি কেন? এগুলো আমার অভিনয়ের কান্না। সে আমাকে এরকম কিছু উপাধি দেওয়া শুরু করলো। তারপরে আমি অনেক চেষ্টা করে, ওর ফোনে হাত দেওয়া নিষেধ ছিল, ওর ফোন আমি কখনোই টাচ করতে পারতাম না। তারপরেও আমি অনেক চেষ্টা করে ওই মেয়ের আইডি খুঁজে বের করি এবং ওই মেয়েকে আমি অনুরোধ করি, কথা বলি, ওই মেয়ের হাতে পায়ে ধরি, বলি যে ও এরকম করতেছে, তুমি ওর সাথে কথা বলো না আপু। কিন্তু ওই মেয়েটাও আমাকে একই রকমই কথা বলে, যে তাকমই কথা বলে যে তারা দুজনকে খুব ভালোবাসে, সে ওই মেয়েটা ওকে ছাড়তে পারবে না, ও ওকে ছাড়তে পারবে না। ওই দিনগুলা যে আমার লাইফে কেমন ছিল সেটা আসলে আমি বলতে পারবো না। সে আমার গায়ে হাত তোলা শুরু করলো, আমার রীতিমতো টর্চার করলো। তারপরেও আমি বলতেছি যে আমি এটা নিতে পারবো না। এক পর্যায়ে আমি রাজি হলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি, কিন্তু তুমি বেশি কথা বললো না। আমারে বলতেছে কি যে তোমার যা কিছু পাওয়ার তুমি পাইলেই হয়েছে, তোমার সব কিছু ঠিকঠাক মতো রাইখা আমি ওর সাথে থাকবো, তোমার সমস্যা কি? পর আমি মাইনে নিলাম, শুধু চাইতাম ও আমার লাইফ থেকে না হারাই যায়। আমি ওকে অনেক ভালোবাসতাম। এর মাঝে আমাদের বাড়িতে কেউ ছিল না, আমার আব্বু অসুস্থ থাকার কারণে আমাও ঢাকায় ছিল, আমাদের বাসা ফাঁকা ছিল, ও আমাদের বাসায় এসে থাকতো। আমি ওকে এত পরিমাণ টেক কেয়ার করতাম যেটা আসলে বলার বাইরে। ও যা খাইতে চাইতো আমি নিজে বাজার করতাম, বাজার করে নিয়ে এসে নিজে রান্না করে খাওয়াইতাম। ও কখনোই হাত দিয়ে ভাত খাইতো না, আমি সব সময় ওকে তুলে খাওয়াই দিতাম। ওরে এমন কিছু নাই আমি না করছি, ওর সবকিছুই আমি করে দিতাম, কিন্তু সবকিছু ভুলে গেছে। আমার ভালোবাসা, আমার সবকিছুই, ওর কিছুই মনে নাই এখন আর। সে এক পর্যায়ে আমাকেই ভুলে গেছে, এখন আর আমাকে সে চায় না। সবকিছু ওই মেয়েটার কারণেই হয়েছিল। একটা মেয়ে হয়ে একটা মেয়ের লাইফটা কিভাবে নষ্ট করে দেয় আমি জানি না, আমার জানা ছিল না। সব সহ্য করতে না পাইরা ওদের পরিবারের কাছে জানাই। ওদের পরিবারও চাইছিল যে ওই মেয়েটার সাথে সম্পর্কটা ছাড়াই দিতে, কিন্তু ওদের পরিবারও ব্যর্থ হয়। পরে আমি ওই মেয়েটার ভাইয়ের কাছে ফোন দিই, ওই মেয়েটার ভাইয়ের কাছে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করি,
কিন্তু ওই মেয়েটার ভাই শুধু আমাকে বলে, তুমি টেনশন করো না, আমার বোন কথা বলবে না। কিন্তু ওরা ঠিকই কথা বলে। ও এখানে আসে, একই বিছানায় থাকে, একই বিছানায় থেকে ওই মেয়ের সাথে, আমার সামনে থেকে ওই মেয়ের সাথে কথা বলে। ওই মেয়েকে বলে যে আমার কান্না ওর কিছুই যায় আসে না, কিন্তু ওই মেয়েটা কান্না করলেও সহ্য করতে পারে না। আমার এগুলা সহ্য করতে হয়েছে, আমি এগুলাও সহ্য করছি। ওদের বাড়িতে চলে যায়, ওদের বাড়িতে চলে যাওয়ার পর ওর মা আমাকে বলে যে তুই টেনশন করিস না, আমার ছেলে আর এগুলো কিছু করবে না। ও আমাকে বলে যে আমি আর ওই মেয়ের সাথে কথা বলি না, কিন্তু আমি জানতাম ও সব সময় ওই মেয়ের সাথে যোগাযোগ রাখতো, ওদের ওইখানে গেলে ওর সাথে দেখা করতো, ডেট করতো। কিন্তু আমি ওকে কখনই প্রশ্ন করতাম না, আমি প্রশ্ন করার সাহস পাইতাম না। আমি বুঝতাম, কারণ একটা স্ত্রী জানে তার স্বামী কখন কেমন করে। যদি পৃথিবীর কেউ বুঝতে না পারে, হাজবেন্ডের কথা স্ত্রী বুঝবে, স্ত্রীর কথা হাজবেন্ড বুঝবে। আমি ওদের কথা আবারও বিশ্বাস করে নিলাম। ওরা বললো যে ওদের সাথে কথা বলে না, আমি সেটাই বিশ্বাস করলাম। এর মাঝে ও খুব চিন্তিত থাকে। আসলে চিন্তা হয়েছে ওই মেয়েরে নিয়ে, কিন্তু আমারে বোঝাইতো সে লাইফে কি করবে, কেরিয়ার কিভাবে গঠন করবে, তার কাছে কোনো টাকা পয়সা নাই, কি করা যায় এগুলা নিয়ে আমার সাথে কথা বলতো। খুব কম, সারাদিনে হয়তো দিন রাত 24 ঘন্টার মধ্যে আমাকে 5 মিনিট সময় দিত। ওদের বাড়িতে গেলে আমি ওই 5 মিনিট সময়ে খুব খুশি থাকতাম, কারণ আমি চাইতাম সে শুধু আমার থাকুক। তারপর ওর মাও বললো যে কিছুই করতে পারতেছে না তো কি কিছু একটা ব্যবস্থা কর, বাইরের দেশ থেকে তোর জন্য চলে আসলো। পরে আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে আসো, ব্যাংক থেকে যদি টাকা তোলা যায় আমি টাকাটা তুলে দিব। বিশ্বাস করেন ভাইয়া, আমি ওকে এত পরিমাণ ভালোবাসতাম যে অন্য কোনো কিছুর কথাই আমার মাথায় আসতো না। আমি নিজের কোনো কিছু নিয়ে ভাবতাম না। ও এখানে আসলে ওকে কেনাকাটা করে দিতাম, কিন্তু আমি কখনোই বলতাম না যে আমাকে এটা সেটা কিনে দাও, আমার এটা লাগবে। ও যদি ভালো ড্রেস পরতো আমার ভালো লাগতো, ওর বুক কি করতেছে আমার কাছে সেটাই ভালো লাগতো। ওকে আমি এত ভালোবাসছি সেটা আসলে আমি কিভাবে বোঝাবো, আমি কাউরে বোঝাইতে পারি নাই। আমি অনেক ভালোবাসছি ওরে, আমি অনেক। আসলো, আসার পরে ব্যাংকে কথা বললাম, বললো যে একটু সময় লাগবে, 10-12 দিন সময় লাগবে। 10-12 দিন সময় ও এখানেই ছিল। ওরে সাথে নিয়ে আমি ব্যাংকে অ্যাপ্লিকেশন করছি, ওরে সাথে নিয়ে টাকা উঠাইছি, ওর সাথে নিয়েই সবই করছি। ওরে আমি টাকাটা উঠানোর সাথে সাথে ওর কাছে আমি 4,86,000 টাকা ওর হাতে তুলে দিই। ও আমাকে সাথে নিয়ে ও ডাচ বাংলায় যায়, ডাচ বাংলায় ওর এটিএম কার্ডে ওর অ্যাকাউন্টে ও টাকাগুলো সেন্ড করে ওর অ্যাকাউন্টে। আমি সাথেই ছিলাম। এত বিশ্বাস করতাম, কখনোই কোনো কিছু দেওয়ার সময় আমার মনটা একটুও কাঁদতো না, মনে হইতো না যে আমি এগুলা কেন করতেছি, আমার লাইফ আছে, আমার ভবিষ্যৎ আছে। আমি ভাবতাম ওই তো আমার ভবিষ্যৎ, ওই তো আমার সবকিছু। ডিসেম্বরের 8 তারিখ আমি টাকাগুলা তুলে দিই। ও টাকাগুলা নিয়ে বাড়িতে চলে যায়, ওর মুরগির খাবারের কাজ শুরু করে। তারপরে আমি আমার বোনের বাসায় যাই। ও আমার সাথে বোনের বাসায় গেছিল, আমার বোন জানছিল। জানার পরে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে কিছুই বললো না, যেহেতু আমরা বিয়ে করছি সেটা আমার বোন জানছিল শুধু। তারপরে আমার বোন আর কিছু বলে নাই। ও আমার বোনের বাসা থেকে ওদের বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর আমার সাথে ভীষণ ঝগড়া শুরু করে। এক পর্যায়ে আমি ওকে বলি যে আমি তোমাদের বাড়িতে যাব। ও নিতে রাজি তো হয় না, আমি অনেক জোর জবরদস্তি করি। তারপর আমি বাসা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত যাই, সে ওইখান থেকে আসে, নোয়াখালী থেকে আসে। আসার পরে আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়। ওদের বাড়িতে যাওয়ার পর আমি একদিন ছিলাম ওদের বাড়িতে, পরের দিন আমি চলে আসি ওদের বাড়ি থেকে। আমি আমি ডিসেম্বরের 5 তারিখ ওদের বাড়ি থেকে চলে আসি। ও জানুয়ারির 12 তারিখ আবার আসে আমাদের বাড়িতে। আসার পর ততদিনে আমার পরিবারের সবাই জেনে গেছে যে আমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলে ফেলছি। তখন আমার ভাই উর 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 ধরার পরে ওকে বলে যে আমাকে বলে, আমি বলি যে ভাইয়া ওকে কোনো মারধর করো না, কিচ্ছুই বলবা না, ওরে যা বলার আমারে বলবা। ও
ওর সামনে আমার ভাই আমাকে অনেক মারধর করে, কিন্তু ও একটা কথাও বলে না যে আমরা বিয়ে করছি, সেটাও বলে না, কোনো কিছুই বলে না। ও আমার ফিরাইতে হয় যে এত মারধর করে। শুধু আমি আমার ভাইয়াকে বলি তোমরা আমাকে যা শাস্তি দাও দাও, কিন্তু উনি কিছুই বললো না। আমার ভাই আমার কথা শুনে ওকে সসম্মানে গাড়িতে তুলে দেয়। সেই যে ও 18 তারিখ ডিসেম্বর, জানুয়ারির 18 তারিখ যে চলে গেল, সে যাওয়ার শেষ যাওয়ার রাস্তা থেকে আমি বারবার ফোন দিয়েছি, ও বারবার আমার ফোনটা রিসিভ কেটে দিছে আর বলছে ও আমার সাথে আর কথা বলবে না। ও অনেক আগে থেকে আমাকে ছাড়তে চাইছে, কিন্তু আমার ভালোবাসার জন্য ও ছাড়তে পারে নাই, আমাকে ফোন দিতে নিষেধ করে। আমার পরিবার বলে যে যে ছেলে এভাবে ভুলায়া ভালাইয়া টাকা নিতে পারে, টাকা নিয়ে অস্বীকার করতে পারে, সে ছেলে মোটেও ভালো না। আমার পরিবারও আমাকে মানসিক টর্চার করা, প্রেশার দেওয়া শুরু করে। একদিকে ও আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়, আমি পাগলের মতো হয়ে যাই। আমি ওর সাথে একটাবার কথা বলার জন্য অনেক চেষ্টা করি, ওর মায়ের নাম্বারে ফোন দেই, ওর মা বলে যে আমার ছেলের সাথে তোর কোনো কথা নাই। আমার পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করি, আমার পরিবার বলে যে ওর সাথে আর তোর কোনো যোগাযোগ করতে হবে না, কিন্তু তারপরেও আমি ওর সাথে যোগাযোগ করতে চেষ্টা করি। ও আমার ফোনটা 18 তারিখ না 19 তারিখ আমার ফোনটা ধরে, ফোনটা ধরার পর বলে যে তুই আর কোনোদিনও ফোন দিবি না, আমি নাম্বার চেঞ্জ করে ফেলবো, তুই কখনোই আমার সাথে যোগাযোগ করবি না। ও আমাকে আইডিতে ব্লক করে দেয়, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং সব কিছুতে ব্লক করে দেয়, এবং কেউ সব কিছু চেঞ্জ করে ফেলে। আমি ওর জন্য পাগলের মতো হয়ে যাই, রাত দিন কান্নাকাটি করি, খাওয়া না ঘুম না, আমার দিনগুলা কেমনে কাটে সেটা আমার আল্লাহ বাবু জানে। সে কথাও বলে যে তুই যদি আবার আসিস আমাদের বাড়িতে, তোকে আমার বন্ধুরা মিলে র্যাপ করবে, র্যাপ করে পতিতালয়ে নিয়ে দিয়ে আসবো তোরে। সে এমন কথা বলে, আমি তারপরেও বলি আমি তোমার সাথে জীবনে একবার দেখা করবো, তুমি আমার সাথে একটা বার দেখা করো, কিন্তু সে কখনোই রাজি হয় না, এবং কি ও সিম চেঞ্জ করে ফেলে, ওর সাথে আর আমি যোগাযোগ করতে পারি না। শেষ ছিল একটা টিকটক অ্যাকাউন্ট, সেই টিকটক অ্যাকাউন্টে ঢুকে আমার ওরে দেখার জন্য আমি ভিডিওগুলো দেখতাম। ও কিভাবে যেন বুঝতে পারে ওই অ্যাকাউন্টে ঢুকে আমি ভিডিও দেখি, সেই অ্যাকাউন্ট গুলো ব্লক করে দেয়। পর আমি 2-3টা অ্যাকাউন্ট খুলি, সেগুলাও আমাকে মনে করে সন্দেহ করে ব্লক করে দেয়। পরে ওই মেয়েটাকে আমি ফোন দেই, ওই মেয়েটা বলে যে তোমাদের ওইখান থেকে যেদিন চলে আসছে সেদিন থেকে আমার সাথে সম্পর্ক শুরু, আমরা বিয়ে করব। ওরা নাকি বিয়ে করবে, আমার সাথে এরকম করে যায়, পরের দিন থেকে ওই মেয়ের সাথে ঘুরে বেড়ায়, ডেট করে কথা বলে। আর আমি এদিকে পাগলের মতো পরিবারের কাছে কারারি হয়েছি, আমি কোনো জায়গায় কোনো মুখ পাচ্ছি না। আমাকে এভাবে সাগরে ভাষায় দিয়ে আসে চলে গেল আমাকে ছেড়ে। আমার শুধু একটা, ও আমার সাথে একটু কথা বলুক, আমাকে ও না গ্রহণ করে, না করবো আমার আফসোস নাই, সে শুধু আমার সাথে একটু কথা বলুক। আমি তার সাথে কথা বলার জন্য পাগলের মতো হয়ে যাচ্ছি। আমার পরিবার থেকে ডাক্তার দেখায়, ঘুমের ওষুধ দেয়, তারপরেও আমি ওকে বলতে পারি না। বিশ্বাস করেন আমি 1 মিনিটের জন্য ওকে বলতে পারি না। ওর সাথে জড়ানোর সময়গুলা, কাটানো মুহূর্তগুলো আমার ভেতরটাকে শেষ করে দিচ্ছে। টাকা পয়সা নিচে পরবর্তীতে জানতে পারি ও টাকা পয়সার জন্যই আমার সাথে এরকম করছিল। আমার সবকিছু শেষ, ও চলে গেছে আমাকে ছেড়ে। টাকা পয়সার প্রতি আমার বিন্দু মাত্র কোনো আগ্রহ নাই। ও টাকা পয়সা নিচে নিক, আমার সাথে শুধু জীবনে একবার হলেও কথা বলুক, আমি ওর অপেক্ষায় থাকি দিনের পর দিন, রাতের পর রাত। আমার মনে হয় মেয়ে বুঝি ফোন দিল, কিন্তু আমাকে ফোন দেয় না। আমার মতো কারো ভাগ্যে যাতে এরকমটা না হয়, আমি যে ভুল করছি এরকম ভুল যেন আর কেউ না করে।